নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। গুজব ছড়িয়ে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে চায় জামায়াত। বদলানোর সঙ্গে সঙ্গে করবে কি একটা দোয়া উঠাইল যে হিন্দুদেরকে নাকি মারি ফেলা হচ্ছে। সারা পৃথিবীতে এই কথা সবাই আমাদের ছেলে কি করতে পারা গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি। আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবো এই নেক্সট ইলেকশনে। আমরা এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লন্ডন থেকে বেগম জিয়াকে দেশে ফেরাতে প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসা শেষে আসতে পারেন মের প্রথম সপ্তাহে। দলগুলোর সঙ্গে না বসেই করিডোরের সিদ্ধান্তে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্বেগ। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, উপযুক্ত সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনার আশ্বাস প্রেস সচিবের। পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ আদালতের। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে মামলা। এলজিইডি প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় ১৯০০ কোটি টাকার অনিয়ম পেল দুদক। আইএমএফ এর কাছে $১২০ কোটি বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। চতুর্থ পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের আশা অর্থ উপদেষ্টার। শুল্ক ইস্যুতে চলছে আলোচনা। এবং পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে সৌদি আরব যাচ্ছে 10টি ফ্লাইট। কোনো এজেন্সির অনিয়ম পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভোট সুষ্ঠু করতে বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা তার। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধন করে এই নির্দেশনা দেন ডক্টর ইউনূস। স্বৈরাচারী সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশকে জনরোষের শিকার হতে হয়েছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, ভবিষ্যতে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ঠেকাতেই সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান রাখা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিপিএম, পিপিএম পদক প্রদান করেন। খুব ভালো লাগছে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচারী আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অন্যায় আদেশ পালনে বাধ্য করায় জনরোষের শিকার হয়েছে পুলিশ। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা, পুলিশের সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দেন ডক্টর ইউনূস। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে ভোট। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মানুষের অধিকার প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নারী ও শিশুর প্রতি সংবেদনশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। একটা সুশৃঙ্খল সমাজ। নাজমুস সালেহী, সময় সংবাদ।
ঢাকা। আমাদের সবাই গুজব ছড়িয়ে একটি শ্রেণী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে গণসংযোগে অংশ নিয়ে তিনি একথা বলেন। নেতাকর্মীরা অন্যায় করলে জনগণ আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলে দেবে মন্তব্য করে মির্জা ফখরুল দলের ভাবমূর্তি রক্ষায় জ্যেষ্ঠ নেতাদের সচেতন থাকার আহ্বান জানান। খারাপ কাজ করলে শেখ হাসিনার মতো পালাবার পথও খুঁজে পাওয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি। ধোয়া উঠাইলো যে হিন্দুদেরকে নাকি কিছু মারি ফেলা হচ্ছে, উঠেছিল না? কয়টা হিন্দু মারা গেছে ভাই এই এলাকাতে? কিন্তু ওরা এই কথাটা তুলছে না, সারা পৃথিবীতে এই কথাটা ছড়াই। আরেকটা কথা ভাই, আমাদের বিএনপি নেতা কর্মীদের কাছে, কারণ আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। ডিসেম্বরের নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা সেটা জামায়াতে ইসলামী দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দ্রুত দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। বিকেলে মৌলভীবাজারে বিভিন্ন পেশাজীবী ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের কুকর্মের প্রতিশোধ নিতে মরিয়া নয় জামায়াত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক পরিবারের সন্তানকে সরকারি চাকরি সহ দায়িত্ব নেয়ার আশ্বাস দেন জামায়াতের আমির। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে, সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। যিনি মামলা দায়ের করবেন মামলা প্রমাণ করার দায়িত্ব তার। কিন্তু আমি কে হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করা? প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জন আকাঙ্ক্ষা পূরণে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান তার। আর ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক। আর সংস্কার প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর। 5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐক্যের জন্য সকাল 10টায় সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10 সদস্যের প্রতিনিধি দল যোগ দেয় বৈঠকে। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষা নয়, গণতান্ত্রিক সংগ্রামের লক্ষ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একসঙ্গে পথ খোঁজার চেষ্টা করছে সবাই। রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে সকলে মিলে, সকলে একত্রে বসে কথা বলতে পারছি, পথ খুঁজবার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য এক, যেন আমরা প্রকৃত পক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জানান, 166টি প্রস্তাবনার মধ্যে 121টিতে একমত তার দল। আন্তরিকভাবে তারা যে কাজ করছেন, তাদের কাজের গতিটা তারা বাড়াতে পারলে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশন তার কাজটাকে সম্পন্ন করে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে, সেই নির্বাচনে আমরা যেতে পারি। এ সময় রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানান তিনি। যেভাবে নীতিগতভাবে তারা করিডোর দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছেন, এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নটা সরাসরি যুক্ত। ভবিষ্যতে এটা আরেকটা গাজা বা ফিলিস্তিন হয়ে ওঠে কিনা, এরকম একটা আশঙ্কা অনেকের মধ্যে সেখানে আছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত 20 মার্চ দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উপযুক্ত সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, করিডোর ইস্যুতে জাতিসংঘ বা অন্য কারো সঙ্গে আলোচনা হয়নি সরকারের। তবে জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ গ্রহণ করলে
লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত বাংলাদেশ। প্রেস সচিব আরও বলেন, বর্তমান বাস্তবতায় রাখাইনে ত্রাণ পাঠানোর একমাত্র কার্যকর পথ বাংলাদেশের মধ্য দিয়ে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। উপযুক্ত সময়ে দেশের অংশীজনদের সঙ্গেও আলোচনা করা হবে। আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চাইছে। প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার পদ্ধতি চূড়ান্ত করতে সকালে অংশীজনদের সঙ্গে সেমিনারে এজন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন চাইলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। 15ই মে পর্যন্ত রাজনৈতিক দল এই বিষয়ে ইসিকে মতামত জানাতে পারবে। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে which will all end in futility. All exercises will end in futility যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। সন্ধ্যার সময়ে আরো থাকছে। 25-এর হাতিয়ার 6 দফা আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন, ক্লাসরুমে তালা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, হুঁশিয়ারি শিক্ষার্থীদের। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে মে মাসের প্রথম সপ্তাহে 2 পুত্রবধূকে নিয়ে আসতে পারেন তিনি। এদিকে বিএনপির চিঠির পরিপ্রেক্ষিতে লন্ডন থেকে বেগম জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। চলতি বছরের 7 জানুয়ারি ঢাকা ছেড়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত লাখো মানুষের ঢল নেমেছিল নেত্রীকে বিদায় জানাতে। দীর্ঘ অপেক্ষার পর যখন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন তিনি, তখন দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন সুস্থ হয়ে যেন দেশে ফিরতে পারেন বেগম জিয়া। 8 জানুয়ারি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার মা বেগম জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান। ছেলেকে 7 বছর পর কাছে পেয়ে জড়িয়ে ধরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 4 মাস ধরে লন্ডন ক্লিনিক ও ছেলের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আগামী মাসের প্রথম সপ্তাহেই তার দেশে ফেরার কথা জানা গেছে বিএনপি সূত্রে। তারা বলছেন 4 মে ঢাকায় ফেরার কথা বেগম জিয়ার। এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরতে কাতার এম্বাসির কাছে আবেদনও জানিয়েছেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূও এবার একসাথে ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন পারিবারিক একটি সূত্র। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামীর সঙ্গে দেশ ছাড়ার 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফেরার কথা শোনা যাচ্ছে ডাক্তার জোবায়দা রহমানের। এদিকে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বেগম জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করার কাজ করছে মন্ত্রণালয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানে ফ্ল্যাটের সন্ধান মেলায় জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া প্রকল্পে দুর্নীতি সহ নানা অভিযোগে এলজিইডির 36টি কার্যালয়ে অভিযান চালিয়েছে সংস্থাটি। ঘূর্ণিঝড় রোধে বি স্ট্রং নামের 1900 কোটি টাকার একটি প্রকল্পে অস্বাভাবিক দাম নির্ধারণের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান। তবে এলজিইডি কর্মকর্তাদের বাধার মুখে পড়তে হয় গণমাধ্যম কর্মীদের। আমি কেন আটকাবো? আমাকে উপর থেকে যে নির্দেশ দিয়েছে আমি ওটাই করতেছি। অভিযান শেষে দুদক জানায় 4টি ল্যাপটপ কিনতে 11 লাখ টাকা সহ প্রতিটি যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম ধরার প্রমাণ মিলেছে। ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ কম্পিউটার বা প্লাস আরও কিছু, এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। এলজিইডিতে দুর্নীতি বিরোধী চলমান অভিযানের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। এনফোর্সমেন্ট অভিযান শেষে আমাদের সম্মানিত জেলা কার্যালয় এবং প্রধান কার্যালয়ের টিম তারা প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশান 1-এর 7 নম্বর রোডে একটি ফ্ল্যাটের সন্ধান মেলায় আদালতে জব্দের আবেদন করে দুদক। পরে আবেদন মঞ্জুর করে প্রশাসক নিয়োগের আদেশ দেন আদালত। সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর
স্থানান্তর করার চেষ্টা করেন সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। মামলা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে 10 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও 8 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। IMF এর কাছে $120 কোটি বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। IMF এই প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। এদিকে ঋণ সহায়তার চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড়েও ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান উপদেষ্টা। বিকেলে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। $650 million বে টার্মিনাল, $200 million হলো আপনার সেফটি নেট এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট, আর $100 million ওপেক ফান্ড, সেটা প্রাইভেট সেক্টরের জন্য। কিছু কিছু শর্ত যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না, যে আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। সো ওইটা আমরা আশা করি আমরা ওইটাতে কিছুদিনের মধ্যে আমরা এগ্রিমেন্ট হবে, ওইটা 1.2 বিলিয়ন। আর এইটা হলো বাজেট সাপোর্ট। IMF এর ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তা ভাবনা করছি। সন্ধ্যার সময় আরও থাকছে। কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু। যোগ দিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা। প্রথম দিনে সৌদি আরব যাচ্ছে 10টি ফ্লাইট। এখন পর্যন্ত 7টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 2792 জন। ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হওয়া সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন মুসল্লিরা। হজযাত্রার প্রথম দিন সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পে এভাবে প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। অভিজ্ঞরা শেখাচ্ছেন প্রতারক থেকে বাঁচার উপায়, পরামর্শ দিচ্ছেন কার্যক্রমের। আর যাদের ফ্লাইটের সময় হয়েছে তারা ছুটছেন ইমিগ্রেশনে, সেখানে কাজ শেষে অপেক্ষা উড়াল দেয়ার। এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ইনশাআল্লাহ আমরা কোনো সমস্যার সম্মুখীন হই নাই। আমাদের কোনো জটিলতা, কোনো বাধার সম্মুখীন কোনো কিছু আমরা এখনো পর্যন্ত উপলব্ধি করিনি। তবে ভিসা জটিলতায় প্রথম দিনের ফ্লাইট মিস করার অভিযোগ করেছেন কেউ কেউ। আমাদেরকে 2টা পাসপোর্ট, 2টা টিকিট ধরাই দিয়েছেন এবং স্ত্রীর ভিসাটা হয়েছে, স্বামীর ভিসা হয়নি। আমার ভিসা হয়েছে, আমার শাশুড়ির ভিসা, আমার স্ত্রীর ভিসা হয় নাই। আইটিতে যোগাযোগ করছি, উনি বলছেন যে এই পাসপোর্টে আছে আমার কাছে, কিন্তু এটার ভিসা এখনো হয়নি। এবছর কোনো এজেন্সি কাজ না করে গা ঢাকা দেওয়ার সুযোগ নেই বলে জানান পরিচালক। যাদের ভিসা হয়নি তা সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি। প্রিভিয়াস সফটওয়্যারের যে কয়েকটি ভিসা আন্ডার প্রসেসে ছিল, সেইগুলোকে প্রসেস করতে তাদের একটু সময় লাগছে, কিন্তু নতুন যতগুলো আবেদন যাচ্ছে এগুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আমরা মনে করছি যে এবছরে কোনো এজেন্সি কিন্তু এইভাবে গা ঢাকা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। আমরা এবার হজ ব্যবস্থাপনায় সরকার যে পদ্ধতিটি করেছেন, যদি আমরা প্রত্যেকে যার যার জায়গায় দায়বদ্ধ থাকি, এরকম সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রথম দিন সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন 3607 জন। এবছর হজযাত্রায় 87,100 জনের মধ্যে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন 64,280 জন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, জায়েদ খান, রোকেয়া প্রাচী সহ 17 অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলা হয়েছে। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঢাকার ভাটারা থানাধীন এলাকায় এনামুল হক নামের একজনকে হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে তাদের। এর প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক। 6 দফা দাবি আদায়ে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকালে কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে আন্দোলনকারীরা দেন নানা স্লোগান। প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন তারা। এদিকে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। দেশের বাইরের খবর। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পরবর্তী করণীয় ঠিক করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হওয়া এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনাপ্রধান সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ ব্যক্তিরা যোগ দিয়েছে।
বুধবার দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় ড্রোনগুলি ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোট সুষ্ঠু করতে বাহিনীর নিরপেক্ষ ভূমিকার তাগিদ। গুজব ছড়িয়ে এখনো দেশবিরোধী ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে চায় জামায়াত, বললেন আমির। এবং দলগুলোর সঙ্গে না বসেই করিডোরের সিদ্ধান্তে রাজনীতিকদের উদ্বেগ এখনও চূড়ান্ত হয়নি, উপযুক্ত সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনার আশ্বাস প্রেস সচিবের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।